হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আমরা অ্যাটমিক স্ট্রাকচারের আগের ভিডিওতে দেখেছি যে কৌণিক ভরবেগ অর্থাৎ mvr এটা হচ্ছে h/2π এর সরল গুণিতক। অর্থাৎ আমরা ইকুয়েশনটা প্রুভ করেছিলাম যে mvr সমান হচ্ছে nh/2π, যেখানে n সমান ছিল সেল নাম্বার বা অরবিটের নাম্বার বা কক্ষপথের সংখ্যা। যেমন এটা যদি প্রোটন হয় এবং প্রোটনটা যদি নিউক্লিয়াসে থাকে এবং তাহলে এই যে বাইরের কক্ষপথগুলো যেগুলোতে ইলেকট্রনগুলো রোটেট করবে সেই প্রত্যেকটা কক্ষপথের নাম্বার, এটা কে, এটা এল, এটা এম, অর্থাৎ এটা হচ্ছে n সমান 1, এটা n সমান 2, এটা n সমান 3। এইভাবে আমরা সেল নাম্বারগুলো ডিনোট করেছিলাম এবং লাস্টেরটা হবে n সমান 4 বা n সেল। তাহলে এই যে সেলগুলো কে, এল, এম, এন, তো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে mvr সমান হচ্ছে nh/2π। আরেকটা ইকুয়েশন আমরা দেখেছিলাম যে z² সমান mv²/r। এটা আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থিরতড়িৎ যে আকর্ষণ বল এখান থেকে এবং নিউক্লিয়াসের যে সেন্ট্রিপিটাল ফোর্স ছিল সেই দুটো ইকুয়েশন থেকে আমরা এটা পেয়েছিলাম। তো এই ইকুয়েশন দুটোর সাহায্যে অর্থাৎ mvr সমান nh/2, তাহলে আজকে আমরা এই দুটো ইকুয়েশনের সাহায্যে অর্থাৎ mvr সমান nh/2π এবং z²/r² সমান হচ্ছে mv²/r, এই দুটো ইকুয়েশনের সাহায্যে আমরা দেখব যে এই যে সেলগুলো বা কক্ষপথ, এই কক্ষপথে যখন কোনো একটা অ্যাটম থাকবে, সেটা হাইড্রোজেনের হতে পারে, হিলিয়ামের হতে পারে, বেরিলিয়ামের হতে পারে, তো তাদের যে রেডিয়াস, তাদের যে ভেলোসিটি এবং তাদের যে কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি, সেইগুলো আমরা আজকে ক্যালকুলেট করব। তো সাইডটাতে লিখে রাখছি সেই জন্য যে দুটো ইকুয়েশন নিয়ে আমরা এগিয়ে যাব। একটা হচ্ছে mvr সমান nh/2π, 2 নম্বর হচ্ছে z²/r² সমান mv²/r। তোমরা এই ইকুয়েশন দুটো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো এবারে আমরা প্রথমেই যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, এটাকে আমরা স্মল r দ্বারা ডিনোট করব, বুঝেছে? এবার এই যে রেডিয়াসটা আমরা এই দুটো ইকুয়েশন থেকে বের করতে পারবো। প্রথম যে ইকুয়েশনটা দেখো, mvr সমান nh/2π আর z²/r² সমান mv²/r। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, দেখো এখানে দুটো জিনিস, এক হচ্ছে r মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, হয়েছে, v মানে হচ্ছে ভেলোসিটি বা বেগ। যখন আমরা ব্যাসার্ধ বের করব বা r বের করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ইকুয়েশনটার মধ্যে যেন কোথাও v টার্মটা না থাকে, বোঝা গেছে? আবার যখন আমরা পরবর্তী মুহূর্তে যখন v বের করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ইকুয়েশনটার মধ্যে কোথাও যেন r টার্মটা না থাকে, বোঝা গেছে? বেশ, এইবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের যদি ভিটাকে বাদ দিতে হয়, তাহলে দেখো এখানে v² আছে, এখানে v আছে, তাহলে সাধারণ বুদ্ধিতেই আমরা বুঝতে পারছি যে এটাকে যদি আমরা পুরোটাকে স্কোয়ার করে দিই তাহলে এটা v² হয়ে যাবে, তাহলে এই দুটোকে কাটিয়ে ফেলা সম্ভব হবে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটাকে লিখব এইভাবে যে v সমান nh/2πmr, হয়েছে? বা এখান থেকে আমরা লিখতে পারি v² সমান n²h²/4π² শুধুমাত্র কি করলাম, স্কোয়ার করে দিলাম। আর এখান থেকে কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা লিখতেই পারি যে v² সমান z²/m×r। দেখো এখানে r আছে, এখানে r² আছে, তাহলে একটা আর কেটে গেল, তাহলে একটা আর পড়ে থাকলো। v² সমান হচ্ছে z²/mr। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে সমান করে দেবো। অতএব আমরা লিখতে পারি যে n²h²/4π²m²r² সমান z²/m×r।
আর হয়েছে। বা এখান থেকে আমাদের লেখা যেতে পারে যে আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। দেখো একটা এম বাদ যাবে, এখানে এম আছে এখানে এম স্কোয়ার আছে, সেই জন্য শুধু এম দাঁড়ালো এম জেড স্কোয়ার। জেড স্কোয়ার দেখো এটাই দাঁড়াচ্ছে, তোমরা নিজেরা করো, দেখো এটাই দাঁড়াবে। তাহলে আর সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখন এই যে টার্মটা বেরোলো বা এই যে ব্যাসার্ধের রাশিমালাটা আমরা বের করলাম, এই রাশিমালাটা কত নম্বর সেলের জন্য? দেখো এখানে এন লেখা আছে, বা এন তম সেলের জন্য, ঠিক আছে। সেটা দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, প্রথম হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে এখানে এই এন এর মানটা কিন্তু পরিবর্তনশীল বা পরিবর্তন হতে পারে। এইচের মানটা এটা কিন্তু ফিক্সড, আমরা জানি যে এটা হচ্ছে জুল কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং এর মানটাও আমরা দেখেছি 6.627 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এইচের মানটা ফিক্সড, পায়ের মানটা ফিক্সড, এম এর মানটা ফিক্সড, আচ্ছা ই এর মানটা ফিক্সড। তাহলে ভ্যারিয়েশন কোনটা হবে? ভ্যারিয়েশন শুধুমাত্র হবে জেডটা। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু গুছিয়ে পরে লিখতে পারি যে আর সমান এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার বাই জেড। অর্থাৎ যে টার্মটা পরিবর্তনশীল সেটাকে আমরা সাইডে নিয়ে চলে এলাম, আর বাকি পার্টটাকে একসাথে রাখার চেষ্টা করলাম। হয়েছে? এখন আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাসার্ধর মানটা দেখতে চাই, তাহলে উপরটা একটু মুছি। তাহলে আমরা জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান হচ্ছে 1। জেড মানে হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। এটা আমরা দেখেছি আগের দিনের ভিডিওতে, আমরা বুঝতে পেরেছি যে জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেডের মানটা কত হবে? 1। হয়েছে? তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধটা হবে সেটা যদি n সমান 1 হয় বা প্রথম সেলের ক্ষেত্রে, সবই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিচার করছি, তখন এই যে আর এর মানটা তখন হয়ে যাবে, দেখো এন এর জায়গায় 1, জেড এর জায়গায় 1, অর্থাৎ এই যে বাকি পোর্শনটা আমাদের পড়ে রইল এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এর মানটা দাঁড়াবে 0.529 অ্যাংস্ট্রম। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কখন? প্রথম সেলের ক্ষেত্রে। ক্লিয়ার? বেশ, এখন এটাই যদি আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় সেলের ক্ষেত্রে বের করি বা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে বের করি প্রথম সেলের ক্ষেত্রে, এরপর আমরা যদি এটাকে দ্বিতীয় সেলের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বের করি, তাহলে কি হবে? তখন হয়ে যাবে 0.529 ইন্টু, দেখো এন এর মানটা কত হবে? তখন দ্বিতীয় সেল আছে, দ্বিতীয় সেল বলতে বোঝায় কি? দ্বিতীয় সেল মানে হচ্ছে n সমান 2, তার মানে হয়ে যাবে n স্কোয়ার বা 2 তার স্কোয়ার বাই জেড। জেডের মানটা একই থাকবে হাইড্রোজেন পরমাণু যেহেতু, তার মানে আমাদের মানটা বেরোবে 0.529 ইন্টু 4, এত অ্যাংস্ট্রম। ভেরি ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, এবার আমরা দেখব তৃতীয় সেলের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এটা দেখো নিজেরাই করতে পারবে, 0.529 ইন্টু 3 স্কোয়ার বাই 1, অর্থাৎ 0.529 ইন্টু 9 অ্যাংস্ট্রম। কেন 3 স্কোয়ার হলো? কারণ তৃতীয় বা থার্ড সেলের জন্য এন এর মানটা হয়ে গেল 3, তাহলে 3 স্কোয়ার অর্থাৎ 9 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা যে জেনারেল ফর্মুলাটা বের করতে পারি যে হাইড্রোজেন পরমাণুর জন্য আর এন, অর্থাৎ এন-তম কক্ষের ব্যাসার্ধ, ভালো করে শোনো, এন-তম কক্ষের ব্যাসার্ধ হবে
0.529 ইন্টু এন স্কোয়ার। বোঝা গেছে? অর্থাৎ এনের মানটা যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, 3 হলে 3 স্কোয়ার, 4 হলে 4 স্কোয়ার, এরকম করে আমরা পুরো মানগুলো বের করতে পারবো। এন তমের জন্য হবে 0.529 ইন্টু এন স্কোয়ার। এনটা যদি 1 হয় তাহলে হয়ে যাবে কত? এটা 1 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 0.529 হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ইকুয়েশনগুলি মাত্র করলাম সেটাকে একটু ভালো করে বা মডিফাই করে লেখার চেষ্টা করলাম। আর এই যে 0.529 মানটা, এই মানটা কিসের মান? এই যে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার রয়েছে, এই পুরোটাকে গুণ করলে বা ক্যালকুলেট করলে এই 0.529টা দাঁড়ায়। বোঝা গেছে? তো এবার আমরা একটা অন্য কোশ্চেন দেখব, যে যদি আমাদের পরীক্ষাতে হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো পরমাণু দেয় তাহলে আমরা কি করব? হয়েছে? তখন সেক্ষেত্রে আমাদের মানটা কি করতে হবে সেটা আমরা এবার দেখব। আচ্ছা, পাশে একটা জিনিস লিখে দিই। আমরা এখান থেকে পেয়ে গেলাম আর, তাহলে আর সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে, হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং নিজেরাই ডিরাইভ করার চেষ্টা করবে এবং করতে করতে মানগুলো মনে রাখার চেষ্টা করবে। দেখ, যেমন এখানে এন আর জেডটা ভ্যারিয়েবল, বাকি সবগুলোর মান ফিক্সড, এবং এন এর মানটা হচ্ছে কক্ষপথের সংখ্যা বা সেল নাম্বার, কে মানে 1, এল মানে 1, এরকম এল মানে 2, এইভাবে এনগুলোকে বাড়াবো। আর জেডের যে মানটা সেটা অ্যাটমিক নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। যেমন একটা যদি কোশ্চেন দেওয়া হয় যে Li2+ দেওয়া আছে আমাদের, Li2+ n সমান 2, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের জন্য এর ব্যাসার্ধ কত হবে? খুব ভালো করে মন দিয়ে কোশ্চেনটা দেখো। আর এর মানটা চেয়েছে, হয়েছে? তো এখানে আমরা আর এর মান বের করব লিথিয়াম 2+ এর। বোঝা গেছে? আমরা এই মানটা ফিক্সড, এই পোর্শনটা ফিক্সড, এই পোর্শনটার মান আমরা দেখে নিয়েছি 0.529, তাহলে 0.529টা আমরা সহজেই বসিয়ে দিলাম ইন্টু এন স্কোয়ার বাই জেড। হয়েছে? সমস্ত পরমাণুর ক্ষেত্রেই এই ইকুয়েশনটা আমরা লিখতে পারবো। বারবার আমাদের এই পুরো টার্মটা লেখার দরকার নেই, তার জায়গায় 0.529 বসিয়ে গেলেই হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছিলো, জেডটা 1 হয়ে যাচ্ছিলো, তার জন্য আমাদের জেডটাও বসানো দরকার পড়ছিল না। আমরা দেখো একটু আগেই লিখলাম যে হাইড্রোজেন পরমাণুর জন্য আর এন সমান হচ্ছে R1 ইন্টু এন স্কোয়ার। এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য, কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেডটা যেহেতু 1, এটা হাইড্রোজেনের জন্য। বোঝা গেছে? R1 বলতে বোঝাচ্ছে 0.529। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এর মানটা বের করব। দেখো 0.529 ইন্টু এনের যে মান, এনটা দেওয়া আছে এখানে 2, তাহলে 2 স্কোয়ার অর্থাৎ 4। এবার জেডটা বসাবো। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মানটা 1 ছিল, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা প্রত্যেকেই জানি 1। কিন্তু লিথিয়ামের কত? লিথিয়ামের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অর্থাৎ লিথিয়ামের জন্য হচ্ছে জেডের মানটা 3। হয়েছে? বেশ, এখানে জেড সমান হচ্ছে 3। তাহলে Li2+ এর ব্যাসার্ধ যেটা বেরোবে সেটা হচ্ছে 0.529 ইন্টু 4/3। এরপর আমরা নেক্সট আর একটা যদি আমরা দেখি, ধরো এটা দেওয়া আছে যে n সমান 2 দেওয়া আছে, আর মনে করো হিলিয়াম প্লাস দেওয়া আছে, তাহলে R অফ He+ হিলিয়াম প্লাসের যে ব্যাসার্ধটা বেরোবে, এখানেও ঠিক একই ফর্মুলা, 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, অর্থাৎ যেটা মানটা বেরোলো 0.529 ইন্টু এনের মানটা 2, অর্থাৎ 2 স্কোয়ার অর্থাৎ 4 বেরিয়ে গেল। এবারে হিলিয়ামের জেড হচ্ছে দেখো 2, তাহলে এখানে জেডের মানটা বেরোবে, বসাবো আমরা 2। হলো? জেডের মানটা 2 বসানোর পর আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে, এটা 2 বেরোলো, অর্থাৎ 0.529 ইন্টু 2 কত? এত অ্যাংস্ট্রম। আচ্ছা, এখানে এককটা দিতে হবে, এত অ্যাংস্ট্রম। প্রত্যেক ক্ষেত্রে আমরা এককগুলো দেবো অ্যাংস্ট্রম একক। হয়েছে? বেশ, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মান বের করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে Li2+ দেওয়া আছে, এই যে প্লাস আছে, এর মানেটা কি? এর মানেটা হলো এই সমস্ত কিছু তথ্যগুলো বা বোরের থিওরিটা শুধুমাত্র প্রযোজ্য 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর একটা ইলেকট্রনের জন্যই কিন্তু সূত্রটা হচ্ছে প্রযোজ্য।
যেমন এই যে লিথিয়াম 2+, লিথিয়াম 2+-এর Z3 ঠিক আছে, হিলিয়াম প্লাসের Z2 এটাও ঠিক আছে, কিন্তু লিথিয়াম 2+ লেখা আছে। দেখো লিথিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, কিন্তু লিথিয়াম 2+-এর দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, অর্থাৎ ইলেকট্রন পড়ে আছে কিন্তু একটা। বোঝা গেছে? হিলিয়াম প্লাস, হিলিয়ামের দুটো ইলেকট্রন থেকে দেখো প্লাস দেওয়া আছে, মানে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তার মানে এখানেও কিন্তু একটা ইলেকট্রনের জন্যই ব্যাসার্ধটা কাউন্ট করা হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রনের জন্য সমস্ত ক্ষেত্রে ব্যাসার্ধটা কাউন্ট করব। অর্থাৎ n সমান 2 বলা আছে, অর্থাৎ এল সেলে বা এল কক্ষপথে বা 2 নম্বর কক্ষপথে লিথিয়ামের একটা ইলেকট্রন থাকবে, তার যে ব্যাসার্ধটা অর্থাৎ নিউক্লিয়াসের সাপেক্ষে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ এখানে ক্যালকুলেট করা হয়েছে। এখানেও ঠিক তাই, 1 ইলেকট্রনিক সিস্টেম বা একটা ইলেকট্রনের জন্য ব্যাসার্ধটা ক্যালকুলেট করা হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে H+ করার দরকার পড়ে না, কারণ হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, ঠিক আছে, সেই জন্য H+ করার দরকার পড়ে না। তো যাই হোক, এই গেল পুরো ব্যাসার্ধের ইকুয়েশন। আমরা এখান থেকে এই ইকুয়েশনটা খেয়াল রাখবো এবং এখান থেকে আমরা দেখে নেবো যে এই পুরো ভ্যালুয়েশনটা বের হচ্ছে 0.529, হাইড্রোজেনের ক্ষেত্রে *n², আর অন্যান্য পরমাণুর ক্ষেত্রে *n²/z, যেখানে z মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নয় কিন্তু, ঠিক আছে। বেশ, এটা যদি বেরিলিয়াম 2+ দেওয়া থাকতো এরকম দিতে পারতো বেরিলিয়াম 3+, 2+ নয় বেরিলিয়াম 3+, কারণ বেরিলিয়ামের 4টে ইলেকট্রন, আমরা জানি বেরিলিয়ামের টোটাল কটা ইলেকট্রন? 4টে। তাহলে বেরিলিয়াম যদি আমরা 3+ নিই তাহলে 4টে থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, অর্থাৎ একটা ইলেকট্রন থাকবে। তাহলে বেরিলিয়াম 3+-এর জন্য যে মানটা দাঁড়াবে সেটা হবে 0.529 ইন্টু, ধরো n সমান 2 এর জন্যই বের করছি, তাহলে ওপরটা হয়ে গেল 2^2/4, 2^2 মানে 4, আর এটা হয়ে গেল বেরিলিয়াম মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে নিচেও হয়ে গেল 4। বোঝা গেছে? অর্থাৎ বেরিলিয়াম 3+-এর ব্যাসার্ধটা আবার হাইড্রোজেনের ব্যাসার্ধের সাথে সমানই হয়ে যাবে। কারণ কি বলো তো, দেখো 4 কেটে গেল, তাহলে তো এটা 0.529ই দাঁড়ালো, আর আমরা তো জানি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.529, তাই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ আর বেরিলিয়াম 3+-এর দ্বিতীয় কক্ষপথের যে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ কিন্তু এক্ষেত্রে সমান। তো যাই হোক, তোমরা বিভিন্ন রকম এরকমভাবে নিজেরাই ক্যালকুলেট করে দেখতে পারবে কীভাবে রেডিয়াসগুলো বের করা হচ্ছে বা ব্যাসার্ধগুলো বের করা হচ্ছে। তো এবার আমরা নেক্সট চলে যাব ভেলোসিটি বা বেগ, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো কক্ষপথগুলোতে থাকছে, কখনো প্রথম কক্ষপথে, কখনো দ্বিতীয় কক্ষপথে, এবং যখন থাকছে তখন তার সেগুলো ফিক্সড অবস্থাতে থাকছে না, তখন সেগুলো ক্রমাগত রোটেট করতে থাকছে বা গতিশীল অবস্থাতে থাকছে। তো সেই গতিশীল অবস্থায় থাকার সময় তাদের যে বেগ হবে বা বেগের যে মানটা হবে, সেই বেগটা আমরা এবার বের করব। তাহলে নেক্সট হেডিং করো ভেলোসিটি, মানে হচ্ছে বেগ, ইংলিশে লিখে রাখো ভেলোসিটি, বা আমরা বলতে পারি ভি। হয়েছে? আচ্ছা, ভি এটাকে স্মল ভিও দিতে পারো, ভি। তো এটাও আমরা কোথা থেকে পাবো? এটাও দেখো এই 1 নাম্বার থেকে পেয়ে যাবো, 1 নাম্বার আর 2 নাম্বারের সাহায্য নিয়ে আমরা পেয়ে যাবো। এই কটা ইকুয়েশন থেকেই তোমাদের সব ইকুয়েশন ডিরাইভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে নিজেরাই করতে পারবে। দেখো mvr সমান nh/2π, তাহলে আমাদের ভি বের করতে হবে, তাহলে ভি সমান nh/2π mr। একটু আগেই তোমাদেরকে বললাম যখন রেডিয়াস ক্যালকুলেশন করব তখন তার মধ্যে কোথাও ভি থাকা চলবে না। দেখো রেডিয়াস বের করেছি, কোথাও ভি নেই, আছে কি? নেই। ঠিক তেমনি যখন ভি বের করব বা ভি এর মান বের করব তখন কোথাও আর থাকা চলবে না। হয়েছে? বেশ, তাহলে ভি সমান আমরা এখানে লিখে দেবো nh/2πm, আর এর যে মানটা, সে আর এর মানটা আমরা এখানে পুট করে দেবো। হয়েছে? আর এর মানটা কত? এটা n² h²/4π² mz²। তাহলে ভি সমান আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এটা 4 এটা 2 আছে, তাহলে 2 হবে, 2টা উপরে চলে যাবে, তাহলে 2π, এটা π² আছে, তাহলে পাই থাকবে, উপরে পাইটা চলে যাবে, এমটা কেটে বাদ যাবে, z² উপরে চলে যাবে। বেশ, এবারে নিচে কি হবে? n, এটা n² আছে, তার মানে এটা n পড়ে থাকলো, h আর h², অর্থাৎ h পড়ে থাকলো। তাহলে আমাদের যেটা দাঁড়ালো ভি সমান হচ্ছে 2πz²/nh। এখানেও ঠিক তেমনই দেখো, কোথাও কিন্তু আর নেই, অর্থাৎ ভি এর ইকুয়েশনে আমাদের আর থাকবে না, আর এর ইকুয়েশনে ভি থাকবে না। ক্লিয়ার? বেশ, তাহলে এই হচ্ছে ভেলোসিটি বা বেগ। এখানেও ঠিক আর এর মতনই
এই যে ভিটা বেরোলো, এই ভিটা কত নম্বর সেলের জন্য? এন নম্বর সেলের জন্য। এন এর মান 1 2 3 4 যা কিছু হতে পারে, আবার জেড এর মানটাও 1 2 3 4 যা কিছু হতে পারে। তাহলে এখানে কনস্ট্যান্ট কারা? পাইটা কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট, আর এইচটা কনস্ট্যান্ট। তাহলে ঠিক এখানেও আমরা যদি ভি এনটাকে বের করি, যে ভি এন সমান 2 পাই স্কোয়ার বাই এইচ ইন্টু জেড বাই এন, আমরা এইভাবেও লিখতে পারি ইকুয়েশনটাকে। এবং তখন সেক্ষেত্রে এই যে মানটা দাঁড়াবে সেটা হলো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এটা এই যে 2 পাই স্কোয়ার বাই এইচ লিখেছি এর মান হয়েছে, ইন্টু জেড বাই এন। এটা আমাদের দাঁড়িয়ে গেল ভি এন এর আরেকটা ফর্মুলা। যেমন আমরা আর এর ক্ষেত্রে 0.529 পাচ্ছিলাম, ঠিক আছে, ইন্টু এন স্কোয়ার বাই জেড পাচ্ছিলাম, কিন্তু এখানে আমরা পাচ্ছি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু জেড বাই এন। ক্লিয়ার? বেশ, এবার আমরা দেখব এই ভেলোসিটিটা যদি আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করি তাহলে তার মানটা কেমন দাঁড়াবে। তাহলে প্রথমে আমরা লিখলাম হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো এন সমান 1, তখন ভি এন যেটা দাঁড়াবে, ভি এন আর ভি এন থাকবে না, তখন আমরা ভি ওয়ান লিখবো সেটাকে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, জেডের মানও 1, এন এর মানও 1, অর্থাৎ এটা আমাদের লেখাও যা না লেখাও তাই, অর্থাৎ এর মানটা দাঁড়াবে এত মিটার পার সেকেন্ড। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে 2.18 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এখন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয়তে যদি আমরা ভেলোসিটি বা বেগ বের করতে চাই তাহলে কি হবে? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই জেডের মান 1 আর এন এর মান 2, অর্থাৎ হয়ে যাবে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এন সমান যদি 1 হয় তাহলে এটা, আর এন সমান যদি 2 হয় তাহলে হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1/2 মিটার পার সেকেন্ড। ঠিক তেমনিভাবে সবসময় যে হাইড্রোজেন দেবে তার কোনো মান নেই। মনে করো এখানে দিল লিথিয়াম 2+, হয়েছে, আর এনের মানটা দিল মনে করো 2 দিল, হয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের কি মান বেরোবে? তখন সেক্ষেত্রে আমাদের মান বেরোবে ভি লিথিয়াম 2+ এর জন্য বের করছি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জেড বাই এন। জেডের মানটা লিথিয়ামের কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, জেডের মানটা 3 আর এন এর মানটা হচ্ছে 2 দেওয়াই আছে। বেশ, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে যাই দেখ না কেন আমরা প্রত্যেকটা মানই বের করতে পারবো, শুধু এখানে দুটো ইকুয়েশন আমরা খেয়াল রাখবো। তাহলে এখানে আমরা ভি এর যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে ভি সমান 2 পাই জেড স্কোয়ার 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, এটা হচ্ছে মেন ফর্মুলা। আরেকটা ফর্মুলা আমরা পেলাম যে ভি এন সমান আমরা বলতে পারি ভি ওয়ান বা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু জেড বাই এন, এটাও আমরা বলতে পারি। এখানে আমরা দুটো জিনিসই কিন্তু বলতে পারি, ঠিক আছে। ঠিক যেমন আর এর ক্ষেত্রে বলেছিলাম আর এন সমান R1 ইন্টু এন স্কোয়ার, R1 এর জায়গায় আমি আবারও বলছি তোমরা লিখতেই পারো যে 0.529 ইন্টু এন স্কোয়ার, দুটোই হবে 0.529 ইন্টু এন স্কোয়ার, হয়েছে, ইন্টু চিহ্নটা একটু ভালো করে দিবি, ইন্টু এন স্কোয়ার। তোমরা এটাও দিতে পারো, আবার R1ও লিখতে পারো, ঠিক তেমনি এখানে V1ও লিখতে পারো, আবার এই ভ্যালুটা দিয়েও দিতে পারো, হয়েছে। তাহলে তোমাদের এটা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বেশ, প্রত্যেকটা জিনিস খাতাতে লিখে রাখো, তা নাহলে ভুলে যাবে। বইয়েও সব ডেরিভেশনগুলো দেওয়া আছে, কিন্তু অনেক সময় আমাদের কি হয় না, বইয়ের লেখাগুলো ঠিকঠাক পড়তে ইচ্ছা করে না, তাই এই ফর্মেটে পড়বে, পড়ার পরে বইটা একবার দেখে নেবে, দেখবে সবই দেওয়া আছে। বেশ, এবার 3 নাম্বার আমরা দেখব শক্তি বা এনার্জি। এনার্জি বলতে আমরা বুঝি ই দ্বারা এটাকে ডিনোট করলাম। এবার এনার্জি ক্যালকুলেশন করব, হয়েছে। বেশ,
দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই প্রোটনের চারিদিকে বা নিউক্লিয়াসের চারিদিকে যখন কোনো ইলেকট্রন মুভ করবে, তখন মুভ করার জন্য তার যে শক্তিটা তৈরি হবে, সেই শক্তিটাকে আমরা বলবো কি শক্তি? গতিশক্তি। এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা মুভ করছে, এই মুভ করার জন্য যে শক্তিটা তৈরি হবে সেটাকে বলবো আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, এটা তো আমরা জানো। আচ্ছা, এবারে এখানে আরেকটা শক্তি ডেভেলপ করে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কেন? দেখো, এই যে নিউক্লিয়াস আর এই যে ইলেকট্রন, এদের মধ্যে কিন্তু একটা স্ট্রং আকর্ষণ বল রয়েছে, যেটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। আমরা আগের দিনে এই আকর্ষণ বলটা সম্পর্কে ডিসকাস করেছি, সেটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলা হয়, সেটাও বলেছি। তো এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল, দুটো বিপরীত আধানের মধ্যে, একটা ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে, তো এই আকর্ষণ বলজনিত যে শক্তি, সেই শক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। তাহলে এখন যে জিনিসটা দাঁড়ালো, টোটাল যে এনার্জি, সেই টোটাল এনার্জি সমান আমরা বলতেই পারি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা আমরা বের করব। কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। হয়েছে? বেশ, এটা আমরা পেলাম হাফ এম ভি স্কোয়ার। এবার এই হাফ এম ভি স্কোয়ারের মানটা আমরা এবার এখান থেকে বের করব। দেখো, এটা হাফ, এটা এন লিখলাম, ঠিক আছে। ভি স্কোয়ারের মানটা বের করতে হবে। ভি স্কোয়ারের মানটা আমরা পাবো এখান থেকে। হয়েছে? দেখো, ভি স্কোয়ার সমান জেডি স্কোয়ার বাই এমটা এখানে আসবে, আর আর আছে, আর স্কোয়ার আছে, তার মানে একটা আর পড়ে থাকবে। তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখতেই পারি জেডি স্কোয়ার বাই এম আর। এম এম কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি হাফ জেডি স্কোয়ার বাই আর। দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। বা জেডি স্কোয়ার বাই 2r, জেডি স্কোয়ার বাই 2r, এটাও আমরা লিখতে পারি। তাহলে ভি এর মানটা কত থেকে পেলাম? এখান থেকে। এই যে ভি স্কোয়ার দেওয়া আছে, ভি স্কোয়ারের জায়গায় জেডি স্কোয়ার বাই এম আর মানটা পুট করলাম, এম এম কেটে গেল, তাহলে জেডি স্কোয়ার বাই 2r মানটা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যখন মানটা আমরা বের করব, তখন আমরা দেখেছি যে এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা হয় দুটো বিন্দু আধানের মধ্যে, তখন এটার মান হচ্ছে জেডি আর অপরটার মান হচ্ছে শুধু ই। অর্থাৎ দুটোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল বা যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা তো ক্লিয়ার? আগের দিন আমরা এটা দেখেছি যে এখানকার যদি জেড সংখ্যক প্রোটন থাকে, তাহলে টোটাল আধানটা হবে জেডি আর এটা হচ্ছে ই। তাহলে যে টোটাল আকর্ষণ বলটা হলো সেটা হচ্ছে জেডি স্কোয়ার, আর এই ব্যাসার্ধটা হচ্ছে আর, সেই জন্য হচ্ছে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে এই যদি আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি, তাহলে আমাদের পুরো এনার্জির মানটা বেরিয়ে যাবে। সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে? ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে এই যে আর এর মানটা, এই আর এর মানটা অসীম দূরত্ব হতে পারে, অসীম দূরত্ব থেকে আর পর্যন্ত হতে পারে। হয়েছে? তো এক্ষেত্রে এই এই ইন্টিগ্রেশন বা সমাকলনটা করে আমরা মানটা বের করব। তো ইন্টিগ্রেশন পার্টটা তোমরা ক্লাস 11-এ ম্যাথে পড়বে, যে এই যে 1/r² ইন্টু dr, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে -1/r। হয়েছে? আর এই যে জেডি স্কোয়ার পড়ে রইলো, জেডি স্কোয়ারটা উপরে লিখলাম, তাহলে এই ওয়ানটা আমাদের লেখার দরকার নেই, তাহলে আমাদের দাঁড়ালো জেডি স্কোয়ার বাই আর মাইনাস জেডি স্কোয়ার বাই আর। তোমরা এটা এর সূত্র থেকে, ম্যাথামেটিক্যাল সূত্র থেকে পেয়ে যাবে। যখন তোমাদের এই সূত্রগুলো পড়ানো হবে বা ফিজিক্সেও দেখবে তোমাদের পড়ানো হবে, তখন তোমরা এই ইকুয়েশনটা জেনে যাবে। ঠিক আছে? তো আপাতত জেনে রাখো যে পোটেনশিয়াল এনার্জির মানটা তাহলে আমরা পেলাম মাইনাস জেডি স্কোয়ার বাই আর। তো তাহলে টোটাল এনার্জিটা কত হবে? টোটাল এনার্জিটা হবে এই দুটোকে আমাদের যোগ করতে হবে, তবে আমরা টোটাল এনার্জি পাবো। তাহলে টোটাল এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মান আমরা পেয়ে গেছি জেডি স্কোয়ার বাই 2r, আর পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে
জেড স্কোয়ার বাই আর। হয়েছে? বেশ, এবারে এই দুটো থেকে যদি আমরা ইকুয়েশনটাকে একটু ভাবি তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 2 হচ্ছে এখান থেকে আমাদের কমন যাবে, জেড স্কোয়ার বাই 2 এটাকে আমরা এখান থেকে কমন নিতে পারি। ঠিক আছে, এখানে একটা মাইনাস আসবে ইন্টু এই যে আর এর মানটা দেখো যেহেতু 1/r রয়েছে সেই জন্য, বা এটাকে যদি একটু অন্যভাবে লিখি, ধরো এটা মুছলাম, একটু সহজ করে লিখি, ধরো এই দুটো থেকে 1/rটাকে প্রথমে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইল জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা এবার বুঝতে পারছি যে জেড স্কোয়ার লসাগু করবো সিম্পল, মাইনাস 2z স্কোয়ার বাই 2, 2টা লসাগু হলো, তাহলে এখানে আমরা দাঁড়ালো জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু আর, তাহলে আমাদের দাঁড়ালো এটা। এইবার আর এর যে মান, সে আর এর মানটা আমরা এবার পুট করে দেবো। হয়েছে? তাহলে আর এর মানটা হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে এই পার্টটা উপরে চলে যাবে, উপরে যাওয়ার পর আমাদের যে টোটাল এনার্জিটা বেরোবে সেই টোটাল এনার্জির মানটা হবে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, আর স্কোয়ার গুণ হয়ে যাবে e⁴ বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা দাঁড়াবে আমাদের টোটাল এনার্জি, মাইনাস 2 পাই স্কোয়ার এম, আচ্ছা জেড আর জেড গুণ হয়ে যাবে জেড স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমাদের দাঁড়ালো যে টোটাল এনার্জি সমান, তাহলে এই পাশে আমরা এটাকে লিখে রাখি, টোটাল এনার্জি সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে দেখো আজকে আমরা যেগুলো শিখলাম, রেডিয়াস বের করতে শিখলাম, ভেলোসিটি বের করতে শিখলাম, টোটাল এনার্জি বের করতে শিখলাম। হয়েছে? আচ্ছা, তো এবারে এই যে মানটা আমরা পেলাম, এখানেও সেম একই রকমভাবে দেখো জেড এর মানটা ভ্যারিয়েবল হতে পারে, এন এর মানটা ভ্যারিয়েবল হতে পারে। যদি জেড এর মানটা 1 হয় এবং এন এর মানটা 1 হয় তাহলে এনার্জির মানটা কত হবে সেটা আমরা এবার দেখব। একই রকমভাবে যেমন করে আমরা রেডিয়াসটা বের করেছি ঠিক সেই রকমভাবে যে হাইড্রোজেনের জন্য জেড সমান 1, ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি এন সমান 1 হলে টোটাল এনার্জিটা কত হবে, টোটাল এনার্জিটা মানটা হয়ে যাবে এই যে মাইনাস 2 পাই স্কোয়ার এম e⁴ বাই এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ভেরি সিম্পল। তাহলে এখানে জেডও 1 এনও 1, তার মানে এই পোর্শনটা পুরোটা 1 হয়ে গেল। তো এর যে মানটা এইটা হবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা আমরা এবার খেয়াল রাখবো যে তাহলে হাইড্রোজেনের জন্য আমাদের বেরিয়ে গেল মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা যা কিছু নিয়ে করতে পারি, মনে করো হাইড্রোজেনের জায়গাতে আমরা ঠিক সেরকমভাবে আবার লিথিয়াম 2+ নিলাম। লিথিয়াম 2+এর জন্য ধরো কত নম্বরে, ধরো এম সমান আমরা 2তে বের করছি, তাহলে টোটাল এনার্জি অফ লিথিয়াম 2+ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার। আমরা জানি লিথিয়ামের জন্য হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম জেডের মানটা হবে 3, তার মানে 3 স্কোয়ার মানে 9, আর এনের মানটা হচ্ছে 2 বলে দেওয়া আছে, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এত ইলেকট্রন ভোল্ট। হয়েছে? অর্থাৎ টোটাল এনার্জির ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন ঠিক একই রকমভাবে লিখতে পারি যে টোটাল এনার্জি সমান মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। হয়েছে? এই তিনটে ইকুয়েশন আমরা বের করতে পারি। যেমন আর এন এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 0.529 ইন্টু এন স্কোয়ার হাইড্রোজেনের জন্য। আচ্ছা, অন্যান্য পরমাণুর ক্ষেত্রে হলে কত হতো? অন্যান্য পরমাণুর ক্ষেত্রে হলে হতো এন স্কোয়ার বাই জেড। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটাও লিখতে পারো তোমরা। আচ্ছা, হাইড্রোজেন যেমন লিখেছো তেমনি যদি জায়গা থাকে এটাও লিখে রেখে দাও, তাহলে সুবিধা হবে।
যে Rn সমান 0.529 n স্কোয়ার বাই জেড হয়েছে, এটা জেনারেল। এবারে হাইড্রোজেনের ক্ষেত্রে কেন শুধু এন স্কোয়ার হলো, কারণ জেডের মানটা 1, তাহলে Rn সমান হচ্ছে 0.529 ইন্টু এন স্কোয়ার। বেশ, Vn কত হলো, এইটা ইন্টু জেড বাই 1। হাইড্রোজেনের ক্ষেত্রে হলে কি হতো, জেডটা 1 হয়ে যেত, তাহলে 2.18 ইন্টু 10⁶, 1 বাই এন লিখতাম। এটা কি হলো জেনারেল। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, জেডটা 1, তাহলে -13.6 ইন্টু 1 বাই এন স্কোয়ার। তো যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিস আমাদের ভাবতে হবে, ঠিক আছে, এবং এই ইকুয়েশনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা দেখলাম যে এনার্জি কীভাবে ক্যালকুলেট করতে হয়, এবং তার সাথে সাথে সমস্ত কিছু আমরা দেখলাম। এবার আমরা টোটাল এই হাইড্রোজেনের ক্ষেত্রেই কতগুলো এনার্জি নিয়ে এবার ডিসকাস করব। যে এই যে এনার্জি, এই এনার্জিটা যখনই আমরা একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাব, তখন এই এনার্জির মানটা ঠিক কীভাবে চেঞ্জ হবে সেটা আমরা এবার আলোচনা করব। দেখো, ফর হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণুর জন্য যদি n সমান 1 লিখি, তাহলে টোটাল যে এনার্জিটা সেটা -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা নিশ্চয়ই বুঝে গেছো। যখনই আমরা এনটাকে 2 করে দেবো, তখনই টোটাল এনার্জিটা হয়ে যাবে -13.6। জেডের মানটা তো 1ই থাকবে, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য। এনটা চেঞ্জ হয়ে যাবে, এনটা 2 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে ইন্টু 1/4 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? দেখো, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এনের মানটা 2 বসালাম, তাহলে নিচে 4 হয়ে গেল। বেশ, তাহলে এর যে মানটা সেটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। এন সমান 3 বসালাম, টোটাল এনার্জি -13.6, বলো কত হবে, 3। এন সমান 3, তার মানে এটা 3 স্কোয়ার মানে 9 হয়েছে। এর মানটা হবে -1.51 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, যদি আমরা এনের মানটা 4 বসাই, তাহলে টোটাল এনার্জি কত হবে, আচ্ছা 1/16 ইলেকট্রন ভোল্ট। এর মানটা হবে -0.85 ইলেকট্রন ভোল্ট। এই মানটা আমরা পাবো। এখন এরকম করে বাড়তে বাড়তে যদি n সমান ইনফিনিটি হয়, তাহলে কি হবে, -13.6 1/ইনফিনিটি। আমরা জানি ইনফিনিটি মানে হচ্ছে আবার 1/0, তাই তো। আর 1/ইনফিনিটি মানে হচ্ছে 1/1/0। তার মানে দেখো, জিরোটা উপরে আসছে, অর্থাৎ -13.6 এর সাথে 0 গুণ হলে আমাদের এটা হয়ে যাবে 0 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? বেশ, একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, যত আমরা কক্ষপথের সংখ্যা বাড়াচ্ছি, অর্থাৎ প্রথমে মনে করো কে কক্ষপথে ছিল, তারপর এলে গেল, তারপর এমে গেল, যত ডিস্টেন্সটা বাড়ছে বা দূরত্বটা বাড়ছে, তত কি হচ্ছে, তত শক্তির মান কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। দেখো, -13.6 ছিল, সেখান থেকে কমে এই বেড়ে -3.4 হয়ে গেল, তাই না। আরও বাড়লো, -1.5 হলো, আরও বাড়লো, -0.15 হলো, আরও বাড়তে 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 ম্যাক্সিমাম কত অবধি হতে পারে, 0 অবধি হতে পারে। তাই এখানে আমরা এই -13.6, এটা হচ্ছে এর সর্বনিম্ন শক্তি, আর এটা হচ্ছে এর সর্বোচ্চ শক্তি। এই জিনিসটা আমরা শিখলাম। এবার আমরা দেখব যে কিভাবে এই শক্তিটা ভ্যারিয়েশন হচ্ছে বা কিভাবে শক্তিটা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা দেখব। তাহলে এখানটা একটু মুছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে শক্তিটা, তার মানে আমরা যত নিচু স্তর থেকে আস্তে 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 দূরের দিকে যাব, তত শক্তির পরিমাণ বাড়তে থাকবে, এবং যখন অসীম দূরত্বে যে পৌঁছাবো, তখন এনার্জির মানটা কত হবে, 0 হয়ে যাবে। হয়েছে? বেশ, এবারে এটা n সমান 1, এটা 2, এটা 3, এটা 4, এটা -13.6, এটা -3.4, এগুলো দেখবো আস্তে আস্তে তোমাদেরও মুখস্থ মতো হয়ে যাবে। হ্যাঁ, -1.51, আর এটা -0.85, সবগুলো কোন একক, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। হয়েছে? বেশ, এবারে যত আমরা দূরের দিকে যাচ্ছি, তত দেখো এনার্জিটা বাড়তে 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 যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইলেকট্রনগুলো যত দূরে যাচ্ছে, তত এর প্রতি কিন্তু আকর্ষণ বলটা তত কমতে থাকছে। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটার প্রতি এই যে ইলেকট্রনগুলো আবদ্ধ হয়েছিল বা বদ্ধ হয়েছিল, সেই বদ্ধ ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে,
এবং যত দূরের দিকে যাচ্ছে, একদম যখন আমরা এখানে চলে আসবো বা অনেক দূরে চলে আসবো, তখন এর সাথে এর কোনো আকর্ষণ বলই থাকবে না। আকর্ষণ বলটা যখন একেবারে শূন্য হয়ে যাবে, তখন এর যে এনার্জিটা, সেই এনার্জির মানটাও হয়ে যাবে জিরো। অর্থাৎ তখন সেই ইলেকট্রনটাকে আমরা সহজেই বের করে দিতে পারবো। আমরা ক্লাস 10-এ পড়েছি আয়নীয় শক্তি বা আয়নাইজেশন এনার্জি। যখন কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনটাকে পুরোপুরি বের করে দেওয়া হয়, তার জন্য যে শক্তিটা লাগে, সেই শক্তিটাকে বলা হয় আয়নীয় শক্তি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই প্রথম শক্তি স্তরে বা কে শক্তি স্তরে যে ইলেকট্রনটা রয়েছে, তার এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। যখন এই এনার্জিটা 0 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে, তখন ইলেকট্রনটা দেখো অনেক দূরে যখন যাবে তখন 0 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ মানেটা কি, যে 0 ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রনটাকে আমরা সহজেই পরমাণু থেকে বের করে দিতে পারবো, অর্থাৎ তার আয়নাইজেশন ঘটাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বাইরে থেকে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করি, তবেই কিন্তু দেখো আমরা ইলেকট্রনটাকে এখান থেকে জাম্প করে উচ্চ শক্তি স্তরে নিয়ে আসতে পারবো, বা ইলেকট্রনটাকে আমরা পরমাণু থেকে বের করে দিতে পারবো, হয়েছে, বা আয়নাইজেশন ঘটাতে পারবো, হয়েছে। ঠিক তেমনি সেকেন্ডে ধরো আছে 2 নম্বরে এই যে শক্তি, সেই শক্তিটা আগের থেকে বেশি আছে, -3.4 ইলেকট্রন ভোল্ট। এটাকে কত করতে হবে, 0-তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে মাত্র আর 3.4 ইলেকট্রন ভোল্ট দিলেই আমাদের 0 ইলেকট্রন ভোল্ট হবে, এবং সেটাকে আমরা কি করব, আয়নাইজ করতে পারবো। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট, হয়েছে। বেশ, যে যত উপরের দিকে যাব বা যত দূরের দিকে যাব, এনার্জি বাড়তে থাকবে। এটার এনার্জি সব থেকে কম, তার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, এবং যত আমরা উচ্চ শক্তি স্তরের দিকে যাব, তত দেখা যাবে যে ইলেকট্রনগুলো কি করে, শক্তি গ্রহণ করে করে এক একটা উচ্চ শক্তি স্তরে পৌঁছাতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আর একটা জিনিস দেখাই আমি। ধরো এটা আছে -13.6-এ 1 নম্বরে। 2 নম্বরে যদি যেতে চাই, তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট হতে হবে, তাই তো। অর্থাৎ একে যে পরিমাণ এনার্জি আরও বাইরে থেকে গ্রহণ করতে হবে, সেটা কত পরিমাণ, সেটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। যদি বাইরে থেকে ও আরও 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্রহণ করে, তাহলে -3.4-এ চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে সেই ইলেকট্রনটা যেতে পারবে। মানে ব্যাপারটা আমি আরেকবার বলছি। ধরো ইলেকট্রনটা এখানে আছে, এর শক্তি কত, -13.6। এ মনে করো এখান থেকে জাম্প করে 1 থেকে 2-এ আসতে চাইছে। আগের দিন বলছিলাম, সে বেঞ্চের হিসেব দেখাচ্ছিলাম। বেঞ্চের হিসেবে আমরা বলেছিলাম যে কেউ ধরো ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে আসতে চাই। ঠিক আছে, এটা মনে করো 90% ছেলেদের জন্য, 80 থেকে 89, আর এটা মনে করো 90% ছেলেদের জন্য। তাহলে এ যখন এখান থেকে এখানে আসবে, তাকে কত পেতে হবে, 10 নাম্বার পেতে হবে। ধরো 80 পেয়েছে, 90-তে আসতে গেলে কত পেতে হবে, 10 নাম্বার পেতে হবে, তবেই সে 90-তে আসতে পারবে। এখানেও ঠিক সেরকম, এটার শক্তি হচ্ছে -13.6, একে -3.4-এ আসতে হবে। 4-এ আসতে গেলে কিছু পরিমাণ শক্তি ওকে গ্রহণ করতে হবে, কারণ -13.6টা কম শক্তি, এটা বেশি শক্তি। তাহলে কতটা শক্তি গ্রহণ করতে হবে, 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি সে যদি গ্রহণ করে, তবেই সে দ্বিতীয়তে আসতে পারবে। যেমন ধরো 3টে বেঞ্চ দিলাম, এই 3টে বেঞ্চের মধ্যে এটা মনে করো 80% পাওয়া ছেলে আছে, এখানে 90 পাওয়া ছেলে বসবে, এখানে ধরো 70% পাওয়া ছেলে বসবে। তো 80% পাওয়া ছেলেটা 90% পাওয়া ছেলের কাছে আসতে গেলে তাকে কত পেতে হবে, 10 নাম্বার পেতে হবে, তবেই সে আসতে পারবে। ঠিক তেমনি এখানেও এই যে -30.6 রয়েছে, এখান থেকে যদি আমরা বাইরে থেকে 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তবেই সেটা কিন্তু প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারবে, হয়েছে। এবার আমরা মনে করো এই যে ইলেকট্রনটা 1 নম্বরে আছে, অর্থাৎ -13.6 ইলেকট্রন ভোল্ট, এখান থেকে এ জাম্প করে 3 নাম্বার আসতে চাইছে, ডিরেক্ট 1.51 ইলেকট্রন ভোল্টে আসতে চাইছে। ঠিক যেমন 70 পাওয়া ছেলেটা যদি 80-তে না আসতে চেয়ে ডাইরেক্ট মনে করো ভালো রেজাল্ট করে 90-তে আসতে চায়, তাহলে তাকে পেতে হবে 20 নাম্বার। ঠিক তেমনিভাবে এখানেও আমাদের বাড়তি যে পরিমাণ শক্তিটা দিতে হবে, সেটা হচ্ছে কত, 12.09, এটাই হচ্ছে বোধহয়, তোমরা একবার ক্যালকুলেশন করে দেখে নেবে। অর্থাৎ এই পরিমাণ শক্তি দিলে তবেই সে কিন্তু প্রথম থেকে ডাইরেক্ট তৃতীয়তে আসবে। এবার যদি -13.6 থেকে
তাকে +13.6 শক্তি দিয়ে দেওয়া হয়, তাহলে দেখো টোটাল শক্তিটা হয়ে যাবে 0, অর্থাৎ সে তখন কিন্তু অসীম দূরত্বে চলে আসবে। তার মানেটা হলো এটাই যে প্রথম শক্তি স্তরে থাকা কোনো ইলেকট্রনকে যদি আমরা 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বাইরে থেকে দিই, তাহলে সেটা কি হবে, সেই পরমাণু ত্যাগ করে অন্য পরমাণুতে যেতে পারবে বা তার আয়োনাইজেশন ঘটবে। আবার ঠিক তেমনিভাবে দ্বিতীয় শক্তি স্তরে থাকা কোনো ইলেকট্রনকে যদি +3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি আমরা বাইরে থেকে দিই, তাহলে সেটা কি হবে, তার আয়োনাইজেশন ঘটবে। ঠিক আছে, বেশ। তো এই জিনিসটা আমরা দেখলাম। এবারে এখান থেকেই আমরা 6 নম্বর যে বোরের তত্ত্ব, আগের দিন 5 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম, একটু মনে করে দেখো বা খাতাটা একটু খুঁজে দেখো, 5 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে ইলেকট্রনগুলো একদম যে শক্তি স্তরে অবস্থান করে সেটা একদম ফিক্সড এবং সেখানে শক্তি সে গ্রহণও করে না, বর্জনও করে না। কিন্তু আমরা আজকে দেখতে পেলাম বাইরে থেকে যদি শক্তি দেওয়া হয় তাহলে সেটা উচ্চ শক্তি স্তরে যেতে পারে, ঠিক তেমনি শক্তি যদি সে বর্জন করে তাহলে আবার উল্টোটাও ঘটতে পারে, যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেও পারে। অর্থাৎ ধরো n=3 ছিল, সে কিছু পরিমাণ শক্তি বর্জন করে n=2তেও যেতে পারে বা n=1ও যেতে পারে। ঠিক যেরকম যে ছেলেটি 90 পেয়েছে সে পরের বার যাবার 90 পাবে, এখানে বসবে, তার কোনো মানে নেই। পরের বার রেজাল্ট খারাপ করলে বা 10 নম্বর ধরো কম পেলো, সে কিন্তু আবার ফার্স্ট বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চে চলে যাবে, বা আরও 10 কম পেলে সে কিন্তু আবার 70তে চলে যাবে। ঠিক তেমনিভাবে এখানে ইলেকট্রনগুলো যেমন শক্তি গ্রহণও করতে পারে, ঠিক সেরকম বর্জনও করতে পারে। যদি বাইরে থেকে শক্তি দেওয়া হয় তখন সে কিন্তু আর সেই শক্তি স্তরে থাকবে না, অন্য শক্তি স্তরে জাম্প করে চলে যাবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর যে পোস্টুলেট বা স্বীকার্য, বোর তত্ত্বের যে স্বীকার্য, সেটা হচ্ছে যে ইলেকট্রন শক্তি গ্রহণ ও বর্জন করতে পারে। হয়েছে, যদি সে ইলেকট্রন গ্রহণ করে, যদি সে ইলেকট্রন বলছে শক্তি গ্রহণ করে, তাহলে উচ্চ শক্তি স্তরে পৌঁছায় এবং বর্জন করলে কি হয়, নিম্ন শক্তি স্তরে যায়। পুরো ব্যাপারটা উদাহরণ দিয়ে বোঝানো হলো যে কিভাবে যাচ্ছে। হয়েছে, অর্থাৎ ধরো কোনো একটা ইলেকট্রন E1-এ ছিল, সে নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে E2-তে যেতে পারবে। ডেল্টা ই যদি পরিমাণ শক্তি দেওয়া হয় তবে সে E2-তে যাবে। হয়েছে, যদি তাকে ডেল্টা ই ড্যাশ দেওয়া হয় তাহলে হয়তো সে E3-তে যেতে পারে। কিন্তু এই যে ডেল্টা ই বা ডেল্টা ই ড্যাশ, এই শক্তির পরিমাণটা কিন্তু একদম ফিক্সড বা নির্দিষ্ট। যেমন কি ধরো এই -13.6 ইলেকট্রন ভোল্ট একদম প্রথমকার, আমরা জানি যে দ্বিতীয়টার যে শক্তি সেটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। হয়েছে, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা সে তখনই জাম্প করবে যদি এখানে আমরা 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই। অর্থাৎ এই 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তিটাই হলো ডেল্টা ই। যদি আমরা 10.2 ইলেকট্রন ভোল্ট না দিয়ে 9 ইলেকট্রন ভোল্ট দিই, তাহলে কি এখান থেকে এখানে যেতে পারবে? পারবে না। যদি আমরা 9 দিই তাহলে দেখো -4 পয়েন্ট সামথিং একটা দাঁড়াচ্ছে -4.6, অর্থাৎ দুটো শক্তি স্তরের মাঝামাঝি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে পৌঁছাতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমেই ইলেকট্রনগুলো একটা শক্তি স্তর থেকে বা একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে পৌঁছাতে পারে। তো এই হলো পুরো ঘটনা। এর মাধ্যমে আমরা সমস্ত কিছু জানলাম যে ইলেকট্রনগুলো কেমনভাবে থাকে, তার বেগ কেমন হয়, তার ব্যাসার্ধ কেমন হয়, তার গতিশক্তি কেমন হয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাটমিক স্পেকট্রামের ব্যাপারে আমরা আলোচনা করব এবং আরও অন্যান্য নানা জিনিস পড়ব। তোমরা আজকের ভিডিওটা খুব গুরুত্ব সহকারে খাতাতে লিখে রাখবে এবং বারবার বইটা পড়বে এবং ডেরিভেশনগুলো প্র্যাকটিস করবে। তার কারণটা হচ্ছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ এবং বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা একটু ভালো করে বাড়িতে এটা প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।